শ্রাবণের কথা শুনে তিথি অবাক হয়ে বলল, হোয়াট বেবি, তুমি এসব কি বলছো? ওই বেহেনজিটা তোমার বউ? তুমি এমন একটা বেহেনজিকে বিয়ে করেছো? ওকে ফাইন, আমি মেনে নিলাম ওটা তোমার বউ, কিন্তু তাহলে তুমি যদি নিজের বউকে এত ভালোবাসো তাহলে ওকে ওই বিপদের মাঝে ফেলে চলে আসলে কেন? আর ওই লোকগুলোকে বা কি করে ছেড়ে দিলে তুমি? আমি যে শ্রাবণকে জানি সে তো এমন নয়। তিথির কথা শুনে শ্রাবণ শুরু থেকে শেষ পর্যন্ত বৃষ্টির ব্যাপারে সব খুলে বলল তিথিকে। তারপর বলল, তোমায় কি বললো দিদি যে আমি ওকে ওই বিপদে ফেলে এসেছি আর ওই লোকগুলোকেও ছেড়ে দিয়েছি? আমি তো নিজেই দেখলাম তুমি সেখান থেকে চলে এলে, এখানে না জানার কি আছে শ্রাবণ? তুমি যা দেখতে চেয়েছো তাই দেখেছো তুমি, কিন্তু তোমার দেখার আড়ালেও যে অনেক কিছু ছিল সেটা দেখোনি তুমি। শ্রাবণের কথা শুনে তিথির চোখ ছোট ছোট করে আগ্রহ নিয়ে বলল, কি ছিল আমার দেখার আড়ালে শ্রাবণ? প্লিজ বলো, আমার খুব জানতে ইচ্ছে করছে। তুমি হয়তো খেয়াল করোনি দিদি, আমি যখন ওই লোকগুলোর সাথে কথা বলছিলাম তখন ফোন হাতে মেসেজও করেছিলাম। মেসেজ করেছিলে? কিন্তু তুমি কাকে মেসেজ করেছিলে শ্রাবণ? আর তুমি নিজে বৃষ্টিকে না বাঁচিয়ে অন্যজনকে মেসেজই বা করেছিলে কেন? আমি নীলকে মেসেজ করছিলাম। নীল হলো সেই ছেলে যে আমার পর বৃষ্টিকে সত্যিকারের ভালোবাসে, কিন্তু ওর ভালোবাসায় কোনো খারাপ উদ্দেশ্য নেই, বরং ও আমায় শুরু থেকে হেল্প করে আসছে বৃষ্টিকে প্রোটেক্ট করার জন্য। আর সেদিন আমি না গিয়ে নীলকে পাঠিয়েছি, তার কারণ আমি এখন আমার বৃষ্টির কাছে অপরাধী হয়ে থাকতে চাই, ওর থেকে নিজেকে দূরে রাখতে চাই। বুঝলাম, কিন্তু তুমি ওই লোকগুলোকে ছেড়ে দিলে কি করে শ্রাবণ? যে লোকগুলো তোমার কলিজায় হাত দেওয়ার চেষ্টা করলো তাদের তুমি এমনি এমনি ছেড়ে দিলে? তিথির কথা শুনে বাঁকা এসে শ্রাবণ বলল, তুমি হয়তো ভুলে গেছো তিথি, সেদিন তোমায় আমি বাসায় নামিয়ে দিয়েই আবার চলে গেছিলাম। আর ওই লোকগুলোকে তাদের প্রাপ্য শাস্তিও দিয়ে এসেছি, আবার কলিজার দিকে হাত বাড়ানোর সাহস দেখিয়েছে ওরা। ওদের মৃত্যু তো অনিবার্য ছিল। পরের দিন সকালে নিউজ দেখোনি? শ্রাবণের কথা শুনে তিথি বড় বড় চোখ করে বলল, ও মাই গড, তার মানে সেদিন সকালে যে 5জন লোকের লোমহর্ষ মৃতদেহ দেখালো নিউজে, সেটা তোমার কাজ? তিথির কথা শুনে শ্রাবণ কিছু না বলে শুধু ডেভিল হাসলো। শ্রাবণকে হাসতে দেখে তিথি বলল, রিয়েলি শ্রাবণ, বৃষ্টি মেয়েটার ভাগ্য অনেক ভালো, তাই তোমার মতো একটা লাভার পেয়েছে। সরি সরি, তুমি তো লাভার নও, তুমি হলে দ্য ডেঞ্জারাস লাভার। ইস, কেন যে আমার দিকে তোমার চোখটা পড়লো না কে জানি। তিথির কথা শুনে মুচকি হাসলো শ্রাবণ। তারপর তিথিকে উদ্দেশ্য করে বলল, তোমায় যে কাজের জন্য দিয়েছিলাম সেটা কত দূর এগোলো দিদি? কোনো খোঁজ করতে পেরেছো তুমি? ও হ্যাঁ, দেখেছো, তোমার লাভ স্টোরি শুনতে গিয়ে আসল কথাটাই ভুলে গেছি। তুমি যে 3জনের কথা বলেছিলে তার মাঝে একজন, আই মিন ওই মেয়েটা, কি যেন নাম, হ্যাঁ মনে পড়েছে, বর্ষা। ওই বর্ষা মেয়েটার খোঁজ পেয়েছি আমি। তিথির কথা শুনে আনন্দে শ্রাবণের চোখ দুটো চকচক করে উঠল। শ্রাবণ উৎসাহিত কণ্ঠে বলল, কোথায় আছে আমার বোন বর্ষা? কেমন আছে ও? আমি জানতাম আমার লোকগুলো যে কাজ না করতে পারবে সেটা তুমি পারবে দিদি, তাই তো এই দায়িত্বটা আমি তোমায় দিয়েছি। সত্যি তুমি ডিটেকটিভ হওয়ার উপযুক্ত। সেটা তুমি ঠিক বলেছো শ্রাবণ, ডিটেকটিভ হওয়ার উপযুক্ত না হলে কি এর জবটা করতে পারতাম বলো? বাই দ্য ওয়ে, ওই বর্ষা নামের মেয়েটা আছে ঢাকার বাইরে, সিলেটের পাহাড়ি এলাকায় একটি এতিমখানায়। তবে শুনেছি মেয়েটার কোনো কথা বলতে পারে না। আসলে মেয়েটা সবসময় নাকি চুপচাপ থাকে, কারোর সাথে মেশে না, কথাও বলে না। তিথির কথা শুনে শ্রাবণ উঠে দাঁড়িয়ে বলল, চলো দিদি। রিল্যাক্স শ্রাবণ, রিল্যাক্স। বর্ষা ওখানে সেভ আছে, তুমি যখন খুশি ওকে গিয়ে নিয়ে আসতে পারবে। তার আগে তোমার থেকে আমার অনেক কিছু জানার আছে। তিথির কথা শুনে সোফায় বসে পড়ল শ্রাবণ। তারপর বলল, ঠিক আছে, বলো দিদি, আর কি কি জানতে চাও তুমি আমার থেকে? শ্রাবণ, আমি জানতে চাই যে ছবিগুলো দেখে তোমায় বৃষ্টি ভুল বুঝেছিল, খুন করতে চেয়েছিল, সেই ছবিগুলোর আসল রহস্য কি? ওই ছবিগুলো কি সত্যিই ছিল? মানে তুমি কি সত্যি বৃষ্টির ভাই আর ভাবিকে? এতটুকু বলতে শ্রাবণ বলে উঠল, ইডিয়েটের মতো কথা বলো না দিদি।
তুমি একটু আগে শুনলে যে হাসপাতালে আমি বৃষ্টির ভাবিকেই ভর্তি করে এলাম, তাহলে আমি ওনাদের মারলাম কি করে? হ্যাঁ, সেটা বুঝলাম শ্রাবণ। আসলে আমি বলতে চাইছি যে তাহলে এই ছবিগুলোর রহস্য কী ছিল? ওই ছবিগুলো কে তুলেছে, কেন তুলেছে আমি কিছুই জানি না তিথি। ওই ছবিতে যেমন দেখা যাচ্ছে আমি ছুরি হাতে বৃষ্টির ভাই রাসেলের গলা ও হাত পায়ের রং কাটছি, আসলে সেখানে ছিল প্লাস্টিকের দড়ি। বৃষ্টির ভাই ভাবিকে যে খুন করেছে সে খুন করার পর ওদের হাত ও পায়ে ও গলায় প্লাস্টিকের দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রেখেছিল, আর সেই দড়িগুলো খুলতেই আমি ছুরি ব্যবহার করেছিলাম। আর যে মহিলাটাকে আমি স্নেহা ভাবি মনে করেছিলাম, সেই মহিলার মুখের ওপরে বড় একটা পাথর ছিল, সেটা আমি তুলে ফেলে দিই। আমার বিশ্বাস সেই সব মুহূর্তে কেউ আড়াল থেকে ওই ছবিগুলো তুলে সেটা কম্পিউটারে এডিট করে দড়িগুলো মুছে দিয়েছে, যে কারণে ছবিটি দেখে মনে হচ্ছে আমি বৃষ্টির ভাই ভাবির হাত পা ও গলার রগ কেটেছি আর পাথর মেরে মুখ থেতলে দিয়েছি। শ্রাবণের কথা শুনে নড়ে চড়ে বসলো, তারপর বলল, ও মাই গড, কত বড় একটা ষড়যন্ত্র হয়েছে তোমার উপর শ্রাবণ। ওই ছবিগুলো যে কেউ দেখলেই বুঝবে যে খুনগুলো তুমি করেছো, কিন্তু ওই ছবিগুলো আসলে কে তুলেছে? কেনই বা এমন একটা ষড়যন্ত্র করছে তোমার বিরুদ্ধে? সেটা যেই হয়ে থাকুক না কেন তিথি, আমার হাত থেকে তার নিস্তার নেই। একমাত্র তার জন্য আমি দিনের পর দিন আমার কলিজা, আমার নিঃশ্বাস, আমার জান পাখি বৃষ্টিকে কত কষ্ট দিয়ে যাচ্ছি। তাকে তো আমি এমন ভয়ানক মৃত্যু দেব যে সে মরার আগেই মৃত্যু কামনা করবে। সবই বুঝলাম, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো শ্রাবণ, তুমি বৃষ্টিকে বাসা থেকে বের করে দিলে কেন? আর কেনই বা ওর সাথে এমন আচরণ করে ওকে কষ্ট দিচ্ছ? ওকে তো তুমি সত্যিটা বলে দিলেই পারতে, তাহলে তো সব সমস্যা মিটে যেত। তিথির কথা শুনে শ্রাবণ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বৃষ্টির মেন্টাল অবস্থা খুব একটা ভালো নয় তিথি। 1 বছর আগে এক বড় ধরনের অ্যাক্সিডেন্টের কারণে মাথায় খুব আঘাত পায়, যার দরুন ওর স্মৃতিশক্তিও নষ্ট হয়ে যায়। আর যখন ও স্মৃতি ফেরে তখন ওকে বাসায় নিয়ে আসার আগে ডাক্তার আমায় জানিয়েছিল বৃষ্টি যেটা বুঝতে চাইবে ওকে সেটাই বোঝাতে হবে, কোনো বিষয়ে ওর সাথে জোর করা যাবে না। ও যেটা বুঝবে, যেটা জানবে সেটাই করতে হবে, নইলে ওর ব্রেনে মানসিক আঘাত পেলে ও কোমায় চলে যাওয়ার বা পাগল হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে। ডাক্তারের এই কথাগুলো সেদিন আমি আর নীল দুজনেই শুনি, আর ডাক্তারের কথা অনুযায়ী আমি বৃষ্টিকে বাসা থেকে বের করে দিই, ওর সাথে খারাপ আচরণ করি, কারণ বৃষ্টি তখন জানতো আমি ওর ভাই ভাবিকে খুন করেছি। ওই ওই ছবিগুলো দেখার পর আমি কোনো মতেই বৃষ্টিকে সত্যিটা বিশ্বাস করাতে পারতাম না, তাদের না চাইতেও ওর সাথে এমন ব্যবহার করতে হয়েছে আমার। কিন্তু বিশ্বাস করো তিথি, যতটা কষ্ট আমি ওকে দিয়েছি তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট আমার এই কানটাই, এই বুকের বাঁ পাশটাই হয়েছে। কথাগুলো বলতে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল শ্রাবণের চোখ থেকে। তিথি শ্রাবণের কাছে এগিয়ে এসে শ্রাবণের মাথায় হাত রেখে বলল, সত্যি শ্রাবণ, বৃষ্টি মেয়েটা অনেক কপাল করে তোমার মতো একটা ভালোবাসার মানুষ পেয়েছে। তুমি চিন্তা করো না, বৃষ্টি একদিন ঠিক তোমায় বুঝতে পারবে, আর তখন বৃষ্টিও তোমার কাছে ফিরে এসে তোমায় ভালোবাসবে। আমি সবসময় তোমার পাশে আছি শ্রাবণ, তোমার একজন শুভাকাঙ্ক্ষী ও বন্ধু হিসেবে। কথাগুলো বলে একটু থেমে তিথি আবার বলল, এটা আমিও ঠিক বুঝতে পারছি না তিথি। স্নেহা ভাবির জ্ঞান না ফেরা পর্যন্ত কোনো কিছুরই হিসাব মেলাতে পারছি না আমি। আমারও বারবার এই প্রশ্নটাই মনে এসেছে, ভাবি যদি বেঁচেই থাকেন তাহলে ওই মহিলাটা কে ছিল যাকে রাসেল ভাইয়ের সাথে মুখ থেতলে খুন করা হয়েছিল? এসব প্রশ্নের উত্তর একমাত্র বর্ষায় দিতে পারবে। শ্রাবণের কথা শুনে তিথিও শ্রাবণের সাথে একমত হলো। তখনই শ্রাবণের ফোনটা বেজে উঠল। শ্রাবণ ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো নীল ফোন করেছে। শ্রাবণ ফোন ধরে বলল, হ্যাঁ নীল, বলো। শ্রাবণ ভাইয়া, নীলা আপনার বাসায় চলে গেছে আবার? আপনি কি বাসায় আছেন? আমি বাসায়, ও কখন বেরিয়েছে বাসা থেকে? বেরিয়েছে বেশ অনেকক্ষণ হলো, এতক্ষণে তো আপনার বাসায় পৌঁছে যাওয়ার কথা। ওকে, তুমি ফোন রাখো, আমি দেখছি। কথাটা বলে ফোন কেটে দিল শ্রাবণ। তারপর মুচকি হেসে তিথিকে বলল, তিথি তুমি এখন চলে যাও, আর বর্ষাকে সিলেট থেকে নিয়ে আসার ব্যবস্থা করো। তা যাচ্ছি, কিন্তু ব্যাপার কি বলো তো শ্রাবণ, হঠাৎ তোমার মুখটা এত খুশি খুশি দেখাচ্ছে যে? কে আসছে বাসায়? আমার পাগলিটা আসছে আমায় পাগল করতে। এই মেয়েটা কেন যে বোঝে না, ওকে পেলে আমি পাগল হয়ে যাই, তবুও বারবার আমায় পাগল করতে চলে আসে।
হয়েছে হয়েছে, আর পাগল হতে হবে না। আমি বরং এখন যাই, তুমি তোমার পাগলির সাথে রোম্যান্স করো। কথাটা বলে হাসতে হাসতে চলে গেল তিথি। আর শ্রাবণ মনে মনে বলল, অনেকদিন হলো তোমায় একটু ছুঁয়ে দিই না জান। আজকে তো তোমার রক্ষা নেই, আমি তোমায় ছুঁয়েও দেবো, আবার কিছু তুমি বুঝবেও না। কথাটা বলেই বাঁকায় এসে নিজের রুমে চলে গেল শ্রাবণ। একটু পর বৃষ্টি পা টিপে টিপে শ্রাবণের বাসায় ঢুকলো। তারপর সোজা চলে গেল শ্রাবণের রুমে। রুমে কাউকে না দেখে বৃষ্টি নিজের অন্যটা কোমরে বেঁধে কাজে লেগে পড়লো ছবিগুলো খুঁজতে। আর তখনই দরজা লাগানোর শব্দ পেল বৃষ্টি। ভয়ে ভয়ে দরজার দিকে তাকিয়ে বৃষ্টি দেখলো শ্রাবণ তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। পা থেকে মাথা পর্যন্ত বারবার চোখ বোলাচ্ছে শ্রাবণ। শ্রাবণকে দেখে মনে হচ্ছে শ্রাবণ নেশা করে আছে। শ্রাবণকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভয়ে বারবার শুকনো ঢোক গিলল বৃষ্টি। তারপর কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, আপনি কখন এলেন? বৃষ্টির কথার উত্তর না দিয়ে শ্রাবণ বৃষ্টির দিকে এগিয়ে আসতে লাগলো। আর বৃষ্টি পিছিয়ে যেতে লাগলো। একসময় দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল বৃষ্টির। শ্রাবণ নিজের দুহাত বৃষ্টিকে আটকে ফেললো দেয়ালের সাথে। তারপর বৃষ্টির মুখের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, আমার রুমে আমি থাকবো না তো কে থাকবে? হ্যাঁ, শ্রাবণ এত কাছে আসতে দেখে বৃষ্টির কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। বৃষ্টি কাঁপা কাঁপা গলায় বলল, প্লিজ আমাকে যেতে দিন, আমি আর আসবো না এইখানে। এই কানে ধরছি, প্রমিস করছি আর আসবো না। আমায় যেতে দিন প্লিজ। যেতে দেবো বলে তো তোমায় আমি আটকাইনি সুইটার। আমার যে নেশা ধরে গেছে তোমার ওপর, নেশা না কাটিয়ে কি করে যেতে দিই তোমায়? কথাগুলো বৃষ্টি একদম ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে বলল শ্রাবণ। শ্রাবণের কথা শুনে বৃষ্টি রীতিমতন কান্না করতে শুরু করলো ভয়ে। বৃষ্টির চোখ থেকে পানি গড়িয়ে পড়ার আগেই নিজের ঠোঁট দিয়ে পানিটা শুষে নিল শ্রাবণ। তারপর বৃষ্টির কপালে চুমু এঁকে বলল, এত ভয় পাও কেন তুমি আমায়? আমি না তোমার স্বামী। আমি কাছে আসলে তোমার এত কেন কষ্ট হয় জান? কেন সহ্য করতে পারো না তুমি আমায়? কেন বোঝো না আমার বুকের কষ্টগুলো? কেন বারবার ধরে সরিয়ে রাখো আমায়? তোমার একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য যে আমি উন্মাদ হয়ে যাই, কেন বোঝো না তুমি? কথাগুলো বলতে বলতে বৃষ্টির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল শ্রাবণ। বৃষ্টির নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে শ্রাবণকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে রাগী গলায় বলল, কারণ আমি আপনাকে ঘৃণা করি। আমার ভাই ভাবির খুনি আপনি, আমার জীবনের অভিশাপ আপনি। আপনার স্পর্শকে ঘৃণা করি আমি। আপনার নাম শুনলেও ঘৃণা হয় আমার। আই জাস্ট হেট ইউ। কথাগুলো বলেই দৌড়ে চলে যেতে নিল বৃষ্টি। কিন্তু তার আগে শ্রাবণ বৃষ্টির হাত ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল ওকে। তারপর দাঁতে দাঁত চেপে বলল, তুই জানিস আমি এখন চাইলে তোর সাথে ঠিক কি করতে পারি? তোর সাথে যাই করি না কেন সেটা কিন্তু আমার জন্য অবৈধ হবে না, কারণ তুই আমার বউ। এখন ইচ্ছা করলেই তোর ওপর নিজের স্বামিত্ব ফলাতে পারি আমি, কিন্তু আমি সেটা করব না। কেন জানিস? কারণ আমি তোকে এতটুকু বলতেই শ্রাবণের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল বৃষ্টি। তারপর রাগী গলায় বলল, আমি শুনতে চাই না আপনার মুখ থেকে ওই মিথ্যে ভালোবাসার কথা। আপনারা ছেলেরা কখনোই কাউকে ভালোবাসতে জানেন না। আপনাদের কাছে মেয়েদের টিস্যু পেপার বলে মনে হয়। তাই যখন খুশি একটি মেয়েকে ভালোবেসে কাছে টেনে নিয়ে আবার যখন খুশি দূরে ঠেলে দেন। আমি আপনাকে বিশ্বাস করি না আপনার ভালোবাসাকে। আমি আপনাকে ঘৃণা করি। কথাগুলো বলেই চলে যেতে নিল বৃষ্টি। তখনই শ্রাবণ বৃষ্টির হাত ধরে টান দিয়ে বৃষ্টির কোমর জড়িয়ে ধরল। তারপর বৃষ্টির চুলের মুঠি ধরে রাগী গলায় দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, কি ভাবিস তুই নিজেকে? আমি কিছু বলছি না ভেবে যা খুশি তাই করবি তুই? আরে ভালোবাসতে হলে বিশ্বাসের দরকার হয়। বিশ্বাস ছাড়া কখনোই ভালোবাসা হয় না। আজকের পর থেকে আমি আর ঘুরবো না তোর পেছনে, কিন্তু তুই যদি কখনো আমার কাছে ফিরে আসিস তখন তোকেও এইভাবেই অবহেলা করব আমি। তখন বুঝবি ভালোবাসায় কত জ্বালা। আমায় জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিস তুই, কিন্তু আর না, এবার আমার পালা। তুই আর কখনোই ফিরে পাবি না আমায়। আমি আর তোর হব না কখনো। আজকের পর থেকে আমিও তোকে ঘৃণা করব, ভুলে যাব তোকে আমি, মুছে ফেলবো মন থেকে তোর সব স্মৃতি। কথাগুলো বলেই বৃষ্টিকে বিছানায় ছুঁড়ে ফেলে রুম থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল শ্রাবণ। আর বৃষ্টি বিছানায় পড়ে থেকে কাঁদতে লাগলো।
বৃষ্টির কেন জানি মনে হচ্ছে ও যা করছে তা ভুল করছে। হয়তো আজকে জেদের বসে অনেক বড় কোনো ভুল করে ফেললো ও। হঠাৎ বৃষ্টির ভাবনায় ছেদ পড়ল বিছানায় পড়ে থাকা শ্রাবণের ফোনের শব্দে। বৃষ্টি কি মনে করে ফোনটা রিসিভ করে কানে ধরল, কিন্তু বৃষ্টি কিছু বলার আগে ওই পাশে লোকটা বলে উঠল, স্যার বৃষ্টি ম্যাডামের ভাবি স্নেহা ম্যাডামের জ্ঞান ফিরেছে। ডাক্তার বলল আপনি এখন ওনার সাথে দেখা করতে পারেন। আপনি দ্রুত ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চলে আসুন। ওই পাশে লোকটা কথা শুনে হাত থেকে ফোনটা পড়ে গেল বৃষ্টি। বৃষ্টি যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। স্নেহা ভাবি বেঁচে আছে, এটা কি করে সম্ভব? বৃষ্টি আর কিছু না ভেবে দ্রুত গতিতে বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে পৌঁছিয়ে পাগলের মতন স্নেহার কেবিন খুঁজতে লাগলো বৃষ্টি। কিন্তু এত বড় একটা হাসপাতালে যে এত সহজে কেবিন খুঁজে পাবে সম্ভব নয়, তা বৃষ্টি হাড়ে হাড়ে টের পাচ্ছে। হঠাৎ সাবরের একজন লোককে দেখে চিনতে পারলো বৃষ্টি। বৃষ্টি দৌড়িয়ে তার কাছে গিয়ে বলল, ভাইয়া আমি বৃষ্টি। স্নেহা ভাবি কোন কেবিনে আছে জলদি বলুন আমায়। বৃষ্টিকে দেখে লোকটা চিনতে পেরে বলল, ম্যাডাম আপনি এখানে? স্যার কোথায়? উনি আসেননি? আমি আপনাকে যা জিজ্ঞেস করলাম আগে সেই উত্তর দিন। আপনি আমাকে তাড়াতাড়ি বলুন আমায় স্নেহা ভাবি কোন কেবিনে আছে। বৃষ্টির কথা শুনে লোকটার কিছু না বলে বৃষ্টিকে স্নেহার কেবিনটা দেখিয়ে দিল। বৃষ্টি দ্রুত চলে গেল স্নেহার কেবিনে। ভিতরে ঢুকে দেখলো বসে আছে স্নেহা। স্নেহাকে একদম চেনা যাচ্ছে না। চুলগুলো কেমন উস্কো খিস্কো আর পাগলের মতন। গায়ের রং পাল্টে কেমন কালচে হয়ে গেছে। চোখের নিচে কালি পড়া। স্নেহাকে দেখে একদম পাগলের মতন লাগছে। বৃষ্টি দৌড়ে গিয়ে স্নেহাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বৃষ্টিকে কাঁদতে দেখে স্নেহা বৃষ্টিকে সরিয়ে দিয়ে বলল, যা যা পালা পালা এখান থেকে, নইলে সবাই মরবে। ওরা কাউকে বাঁচতে দেবে না, পালিয়ে যায় এখান থেকে। স্নেহার কথা শুনে অবাক হয়ে গেল বৃষ্টি। বৃষ্টি সিনের দুগালে হাত রেখে কাঁদতে কাঁদতে বলল, ভাবি তুমি এসব কি বলছো? ভাবি তোমার এমন অবস্থা কি করে হলো? কে মেরে ফেলবে সবাইকে? কার কথা বলছো তুমি ভাবি? তুমি কি শ্রাবণ চৌধুরীর কথা বলছো? শ্রাবণের নাম শুনতেই স্নেহা বলে উঠল, ভাই শ্রাবণ তুমি পালিয়ে যাও, ওরা তোমার নামে অনেক বড় ষড়যন্ত্র করেছে, সব শেষ করে দেবে ওরা। যেভাবে তোমার বাবা মাকে খুন করেছে ওরা, সেভাবে তোমাকেও মেরে ফেলবে। পালিয়ে যাও ভাই, পালিয়ে যাও তুমি। স্নেহার কথা শুনে আরো বেশি অবাক হলো বৃষ্টি। স্নেহা কি বলছে এসব? তার কোনো কিছুই বুঝতে পারছে না ও। বৃষ্টি স্নেহাকে আরও কিছু জিজ্ঞাসা করবে, ঠিক তখনই কেবিনে ডাক্তার নিয়ে শ্রাবণ প্রবেশ করলো। ডাক্তার এসে বৃষ্টিকে সরিয়ে দিয়ে নার্সদের দিয়ে স্নেহাকে শুয়ে দিল। তারপর জোর করে একটা ইঞ্জেকশন পুশ করলো স্নেহা সরিয়ে। স্নেহা শ্রাবণের কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ল। স্নেহা ঘুমালে ডাক্তার শ্রাবণকে উদ্দেশ্য করে বলল, শুনুন মিস্টার শ্রাবণ চৌধুরী, রোগীকে দেখে আমি যা বুঝলাম, ওনাকে পাগল বানানোর জন্য কেউ ওনার শরীরে নেশার ডোজ পুশ করেছিল, বেশ অনেকগুলো হয়তো, যার দরুন উনি এখন হাফ মেন্টাল হয়ে আছেন, কাউকে চিনতে পারছেন না। তবে উন্নত চিকিৎসা পেলে উনি দ্রুত সেরে উঠবেন আশা করি। ডাক্তারের কথা শুনে শ্রাবণ বলল, ওনাকে সুস্থ করার জন্য যা করতে হয় করুন ডাক্তার, যত টাকা লাগে আমি দেবো, তবু আপনি ওনাকে বাঁচিয়ে তুলুন। আমি ছোটবেলায় নিজের মাকে হারিয়েছি, এই মায়ের মতো ভাবিকে পেয়ে নিজের মায়ের ছায়া দেখেছিলাম আমি এনার মাঝে। স্নেহা ভাবিকে হারালে যে আমি সত্যি এতিম হয়ে যাব ডাক্তার, আপনি ওনাকে বাঁচান। শ্রাবণের কথা শুনে ডাক্তার শ্রাবণের পিঠে হাত রেখে আশ্বাস দিয়ে বলল, রিল্যাক্স মিস্টার শ্রাবণ, আপনার ভাবি অবশ্যই সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আমি ওনাকে সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করব। কথাগুলো বলে চলে গেল ডাক্তার। শ্রাবণ ও স্নেহা ভাবির মাথায় হাত বুলিয়ে ডাক্তারের পিছু পিছু চলে গেল। বৃষ্টি এতক্ষণ কেবিনের এক কোণে দাঁড়িয়ে থেকে সব কথা শুনছিল চুপচাপ। বৃষ্টির মাথায় যেন কিছুই ঢুকছে না। কি হচ্ছে এসব? শ্রাবণ এতক্ষণ কি বলে গেল এগুলো? বৃষ্টিকে সব জানতে হবে। সব কিছু না জানা পর্যন্ত শান্তি পাচ্ছে না বৃষ্টি। বৃষ্টি স্নেহার কেবিন থেকে বেরিয়ে দৌড়িয়ে যেতে লাগলো শ্রাবণের খোঁজে। শ্রাবণের কাছ থেকেই সব কিছু জানবেই ও। কিন্তু শ্রাবণ ততক্ষণে হসপিটাল ছেড়ে চলে গেছে অনেক আগেই। বৃষ্টি দৌড়িয়ে হাসপাতালের বাইরে বের হতেই নীল এসে দাঁড়ালো বৃষ্টির সামনে। তারপর বৃষ্টিকে বলল, কি ব্যাপার নীলা, তুমি এখানে কি করছো? আর আমি তোমায় পাগলের মতো খুঁজে চলেছি সব জায়গায়, চলো আমার সঙ্গে।